মিরপুরের শ্যামলপল্লী বস্তিতে পুড়েছে ১.৫ শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ভারতের এক ঘোষণায় বেনাপোলে আটকে গেল পোশাক বোঝাই ৩৬ ট্রাক। নিষেধাজ্ঞায় দুদেশই ক্ষতিগ্রস্ত হবে বললেন বাণিজ্য উপদেষ্টা। ২,৩০,০০০ কোটি টাকার এডিপি চূড়ান্ত, জনতুষ্টির বাজেট হচ্ছে না বললেন পরিকল্পনা উপদেষ্টা। জিডিপি প্রবৃদ্ধি ৪% নিচে নামার ইঙ্গিত। এবং সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদল শিক্ষক সহ নেতাদের আলটিমেটাম, তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। রাজধানীর মিরপুর ১৩ নম্বরের শ্যামলপল্লীর বস্তিতে আগুনে পুড়েছে ১.৫ শতাধিক ঘর। রোববার রাত ৮:৩০টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এমন জোরে সিলিন্ডার আগুন লাগিয়ে এই সাইডে আগুন না লাগতে বলছে আমার ঘরের সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়েছে জায়গা। আমি একটা জিনিসও আমি বাজার দিলাম না, কোন আমি কি করব? ব্রিজের পার থেকে বলে কি যে সামনে আমরা যাব না, রাস্তা চিপে আমাদের ঘর পুড়ে সব চাল ওই কইতে না, আমার ঘর বলে রাস্তা বলে চিপে এই কি মানুষ। ওনারা তো মনে করেন কি বলবো, আইসা আমাদেরই ঠেলাচ্ছে। আমরাই সর্বপ্রথম থেকে ওনাদেরকে ফোন দিয়েছি, 999 ফোন দিয়ে ওনাদেরকে আসতে বলছি। তাহলে পানির লাইন খুঁজা কিভাবে কি করতে হয় করতে পারে নাই, জাস্ট এইভাবেই মনে করেন নিয়ে করতে করতে মনে করেন 1 ঘন্টার মতন শেষ। স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞার কারণে ভারতে প্রবেশ করতে পারছে না পণ্যের চালান। এতে বেশ কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠানের ৩৬টি ট্রাক তৈরি পোশাক নিয়ে বেনাপোল বন্দরে দাঁড়িয়ে আছে। এসব পণ্যের রপ্তানির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। যদিও পণ্যের চালানগুলো বেনাপোল থেকে ফিরিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরের দিকে নেওয়ার উদ্যোগ নিয়েছে কোনো কোনো প্রতিষ্ঠান। রোববার সকালে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি পালন করেন। এর মধ্যে শনিবার রাতে স্থলপথে তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। স্থলবন্দর দিয়ে কিছু পণ্যের আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় দুদেশই ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানা যায়নি। জানার পর নিষেধাজ্ঞার বিষয়ে করণীয় ঠিক করা হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব হবে বলেও আশা করেন উপদেষ্টা। পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয় গুলো আমরা নির্দিষ্ট করব। এখন আমাদের দেশ থেকে এই রপ্তানিগুলো হয় তা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার উপরে ভিত্তি করেই হয়। তো আমরা আশা করি যে উভয় দেশের ভোক্তা এবং উৎপাদনের স্বার্থে এটা চলমান থাকবে। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ২,৩০,০০০ কোটি টাকার এডিপি চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। বিদেশি ঋণের পরিমাণ ৮৬,০০০ কোটি টাকা, বাকিটা আসবে সরকারের তহবিল থেকে। রোববার এনইসি সভা পরবর্তী ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, এবারের বাজেট জনতুষ্টির হবে না, তবে ঘাটতি কমানোর চেষ্টা করবে সরকার। টেকসই বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে বৈদেশিক ঋণ শোধের চেষ্টার কথাও তুলে ধরেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। এমআর আসাদের রিপোর্ট। জাতীয় অর্থনৈতিক পরিষদ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সভায় ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ২,৩০,০০০ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দেয়া হয়। সভা পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, ঘাটতি কমিয়ে টেকসই বাজেট ব্যবস্থাপনা গড়তে চায় সরকার। অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য যাতে বাজেট ব্যবস্থাপনার শৃঙ্খলা ফিরে আসে, টেকসই হয় বাজেট ব্যবস্থাপনা, সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য। টেকসই মানে হলো যে ঋণের ফাঁদে পড়ে না যায়, যেন যাতে ব্যয় সীমিত থাকে এবং বাজেটের ঘাটতি কম থাকে, এবং সেটা আমরা জিডিপির 4% নিচে রাখার চেষ্টা করছি।
দেশের বাস্তবতা বিবেচনায় রেখে বাজেট দেওয়ার কথা উল্লেখ করে বলেন, এতে পরবর্তী সরকার কোনো সমস্যায় পড়বে না। দায়িত্ব জ্ঞানহীন বাজেট হবে না, এখানে এমন ব্যয় থাকবে না যেটা সাময়িকভাবে মনে হবে জনতুষ্টির, কিন্তু আসলে পরে এর দায় গিয়ে পড়বে পরবর্তী বাজেটের, আরো পরের বছরের বাজেটের উপর। অতীতের রাজনৈতিক বিবেচনায় প্রকল্প পাশের ফলে অপব্যয় হয়েছে বলেও দাবি করেন পরিকল্পনা উপদেষ্টা। দুদকও অ্যাক্টিভেটেড হয়েছে সেগুলোর ব্যাপারে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে 4% নিচে নেমে আসবে বলে জানিয়েছে উন্নয়ন সহযোগীরা। এ প্রাক্কলনকে বাস্তবসম্মত বলছেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। তবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি 5% হবে বলেও মনে করেন তিনি। আর পতিত সরকারের মতো ফুলিয়ে ফাঁপিয়ে প্রবৃদ্ধি বাড়ানোর চেয়ে কিছুটা কম হলেও এতে আশাহতের কিছু নেই বলে মনে করেন ব্যবসায়ীরা। রেজা খানের বিশেষ প্রতিবেদন। বিশ্ব এবং অভ্যন্তরীণ রাজনীতি অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি কমার সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 3.3% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি বলছে এ হার হতে পারে 3.9%। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসেবে জিডিপি প্রবৃদ্ধি হবে 3.8%। আগের ডেটাগুলো আসলে ট্রু ডেটা ছিল না, এটাকে বেলুনিং করা হয়েছে, বাবলিং করা ছিল। প্রকৃত ডেটা রিপোর্টিংটা হয়, সেক্ষেত্রে যদি কিছু কমেও তাতে করে আসলে আশাহতর কিছু নাই। সারা ওয়ার্ল্ডে যে চ্যালেঞ্জগুলো চলছে এবং বাংলাদেশেও যে চ্যালেঞ্জগুলো গেল, এগুলো সব কিছু মিলে যে জিডিপি এখন আমাদেরকে সাস্টেন করে থাকতে হবে। প্রতি বছরই রাজস্ব আদায়ে 15% পর্যন্ত প্রবৃদ্ধি হচ্ছে, আর বিনিয়োগ ও শিল্পায়ন ধরে রাখা সম্ভব হলে জিডিপির প্রবৃদ্ধি আগামী অর্থ বছরে বাড়বে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন হবে, আলটিমেটলি যে জিনিসটা, যে আশঙ্কার কথা আমরা বলছি, গ্রোথ কমে যাবে, সেটা হয়তো নাও কমতে পারে। এবছরে আমি বলবো না, এটার একটা ইম্প্যাক্ট, সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট আমাদের ইকোনমিতে আসবে। এখন প্রায় 4 লক্ষ কোটি টাকা আমরা NBR থেকে রাজস্ব আদায় করছি। এটি কিন্তু 1972-73 সালে 166 কোটি টাকা মাত্র। প্রতি বছর প্রায় 14-15% করে আমাদের প্রবৃদ্ধি হয়েছে। এদিকে সার্বিক পরিস্থিতির বিবেচনায় জিডিপি প্রবৃদ্ধি কমার আভাসকে বাস্তবসম্মত বলে উল্লেখ করলেন বিশ্বব্যাংকের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ। বিনিয়োগের ক্ষেত্রে যেটা প্রবৃদ্ধির একটা বড় সূত্র, সেখানে কিন্তু কোনো রকম ঘুরে দাঁড়ানোর লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। সেই হিসাবে যে প্রাক্কলনগুলি করা হয়েছে যে 4% বা তার আশেপাশে থাকবে, এটা আমার কাছে মনে হয় বাস্তব। আগামী বছর প্রবৃদ্ধি এই বছরের চেয়ে বেশি হবে যদি আমাদের রাজনৈতিক আভ্যন্তরীণ স্থিতিশীলতা থাকে। জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে সরকারের নেয়া সংস্কার উদ্যোগের বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। যে এই সংস্কার কার্যক্রমগুলি হাতে নেওয়া হয়েছে, এগুলি যদি এগিয়ে যায়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। নিশ্চয়তা এটা না। বাজেটে কৃষিতে যে বরাদ্দ দেওয়া হয় তাতে মৎস্য খাত জড়িত। মূল্যায়নের বিচারে বলা যায়, অপ্রতুল বরাদ্দের কারণে বারবার হোঁচট খাচ্ছেন মৎস্যজীবীরা। কষ্টে সৃষ্টে উৎপাদন বাড়ানোর চেষ্টা করলেও বন্যা ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ সব ওলটপালট করে দেয়। এসব বিবেচনায় এ খাতে বাজেট বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষকরা। কৃষি বাজেট নিয়ে শেহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফিরদৌসের 3 পর্ব ধারাবাহিকের শেষ কিস্তি আজ। দেশে প্রতি বছর 1.2% হারে দখল বা দূষণে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক জলাশয়। এতে প্রজনন ক্ষেত্র বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ। কালকে জাল ফেলাইছে, আজকে করছি 200 টাকার মাছ। না, মাছ সংসার চলার মতন মাছ না। চাষের মাছ উৎপাদনে বিশ্বে এতদিন বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়। 2024 সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সবশেষ প্রতিবেদন মতে বর্তমানে 2 ধাপ পিছিয়ে 5ম অবস্থানে নেমে এসেছে বাংলাদেশ। পলিউশনের পরিমাণ বেড়ে যায় নদীতে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে
ওয়াইল্ড স্টকটা আছে সেটা কোনো কারণে হ্যাম্পার হতে পারে। মাছ চাষের ক্ষেত্রে যদি গুণগত পোনা না পাই সেক্ষেত্রে মাছের গ্রোথ ভালো হবে না বা অন্যান্য সমস্যাগুলো তৈরি হতে পারে। ম্যাক্সিমাম মানুষ যারা ফার্মার আছে তারা এই বিষয়ে প্রপার ট্রেনিং নাই। তাদের যদি ট্রেনিং থাকতো বা সরকার যদি বাজেট আরও বাড়াইতো তারা উল্লেখযোগ্য হারে এই ট্রেনিংগুলো নিতে পারতো। আবার প্রতি বছর বন্যা জলোচ্ছ্বাসে হাজার হাজার টন মাছ ঘের থেকে বেরিয়ে যায়, এতে নিঃস্ব হয় হাজারো চাষি। চতুর্দিকে জাল দিয়ে আটকাইছি, পানি যখন আসছে কি অনেক মাছই বাইরে গেছে, কিছু হয়তো রয়েছে। বন্যা মানে পানি বাইসা যাচ্ছে, এই জন্য ছোট ছোট মাছ আগে বিক্রি করা হয়েছে। মাছ গেলে তো সবই জায়গা থাকে না মাছ। বাজেটে কৃষির অংশ মৎস্য খাত বাঁচাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। মৎস্য খাতে চাষিদের ক্যাপাসিটি অর্থাৎ দক্ষতা বৃদ্ধির জন্য এবং জেলে সম্প্রদায় সমবায় ভিত্তিক মাছ চাষে আগ্রহ বাড়ানোর জন্য এই বিষয়ে বাজেট প্রয়োজন। এই সেক্টরে যে পরিমাণ বাজেট হয়, অনুদান হয়, সেখানে আরও বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে আমি মনে করি। কারণ এটি পুরো জাতিকে আগামী 100 বছর পরে কেমন একটা জাতি পাবো, সেই জাতির জ্ঞান বুদ্ধিমত্তা কেমন হবে তার সাথে সম্পর্কিত। কৃষির মতো ভর্তুকি মূল্যে যেন মাছ চাষিরা বিদ্যুৎ বিল দিতে পারেন তা নিশ্চিতের দাবিও জানান এ গবেষক। শিক্ষিত যুবক যখন আধুনিক মাছ চাষ নিয়ে আগাবে, তার খাতে যে বিদ্যুতের ব্যবহার হবে এটি কৃষি খাতের মতো সাবসিডাইজ করে দিলে উৎসাহ বাড়বে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সবার মতামতে অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে বলে জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোকেও ভূমিকা রাখতে হবে। রোববার সকালে জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আর জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বেশি সময় না নিয়ে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন। নির্বাচন কমিশনের অনেক ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অনেকগুলো ঘটনা বাংলাদেশে ঘটছে এবং কারো কারো বিশ্লেষণ হচ্ছে যে এর পিছনেও দেশকে আনস্টেবল করার জন্য ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে হচ্ছে নানামুখী এ সমস্ত আনরেস্ট তৈরি করার একটি প্রক্রিয়া। আমরা এই ধরনের ষড়যন্ত্রের নিন্দা করছি। আমরা দেখছি যে নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। দীর্ঘ 9 মাসেও অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রোববার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনায় কোনো একটি গোষ্ঠীর হাত শক্তিশালী করতে সরকার নির্বাচন বিলম্বিত করছে বলেও অভিযোগ করেন তিনি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন ফারুক। এই সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে, কারো ইশারায় কাউকে আরো শক্তি জোগাড় করার জন্য একটা ব্যবস্থা করছে। আমার নেতার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে। পত্রিকা দেখলাম 90,000 কোটি টাকা এই কয়েক মাসে আবার নাকি লুট হয়েছে। কারা ভাইলের ভাগ বাটোয়ারা। এখন তো হাসিনা নাই, কোন হাসিনার প্রেতাত্মা আছে? সেই প্রেতাত্মাগুলোর বাইর করার জন্য প্রত্যেক দিন আমরা বলে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ ও মূল হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার বিকেল 4টার দিকে তারা শাহবাগ অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতাকর্মীরা। এর আগে এদিনে দুপুর 12টার দিকে একই দাবিতে শাহবাগ থানা ঘেরাও করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে দাবি ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দলের। সাম্য হত্যার বিচার এবং জড়িতদের গ্রেপ্তারে 48 ঘন্টার সময় বেঁধে দেয় তারা। দাবির সঙ্গে একমত সাধারণ ছাত্ররাও। বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করতে হবে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। নির্যাতন,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করে ডাবি শিক্ষকদের সংগঠন সাদা দল। সংগঠনটির নেতারা বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও ক্যাম্পাসগুলোতে দোসরদের পদধ্বনি বহাল। স্বৈরাচার শক্তির, ফ্যাসিস্ট শক্তির জনগণ বা তাদের সমর্থকরা এখনো ক্যাম্পাসে বিতরণ করছে। সাম্য হত্যার 5 দিন পার হলেও আইওয়াস ছাড়া বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ সাদা দলের। এক্ষেত্রে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। দেশকে একটা অরাজকতা অবস্থায় নিয়ে আসছেন আপনারা। সাম্যকে অত্যন্ত টার্গেটেড কিলিং করা হয়েছে, এই কারণে সাম্যর ফিউমারাল আর্টারিতে আঘাত করা হয়েছে। আপনি ভাইস চ্যান্সেলর হিসাবে আপনার সন্তান সবাই আপনি সরকারকে আলটিমেটাম দিয়ে আসবেন যে আমার সন্তানের হত্যার বিচার আমি চাই। এদিকে সাম্য হত্যার ঘটনায় শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দোষীদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ বন্ধের দাবি জানান তারা। যে প্রশাসনের সদিচ্ছার অভাবের জন্য এখন পর্যন্ত আমাদের সাম্য হত্যার যে আসামি, প্রকৃত আসামি, তাকে এখন পর্যন্ত ধরা হয় নাই। নিরাপত্তার অভাবে আছি আমরা ধরেন বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে এবং এ থেকে আমাদের নিরাপত্তা এটা আমাদের বিঘ্নিত হয়। আমরা চাই যে যাতে বাইরের বহিরাগত যাতে ক্যাম্পাস এবং গাঁজার যে আড্ডাটা এটা যাতে আর না হয়। সাম্য হত্যার বিচার দাবিতে প্লেকার্ড হাতে স্লোগান দেন শিক্ষার্থীরা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার বিকেলে সচিবালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে একথা বলেন উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বলেন, এই মামলার তদন্ত ডিবিতে হস্তান্তর ও দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর সাম্যের বন্ধু নাহিয়ান ইসলাম বলেন, এখনও আসামিদের গ্রেফতারের আশানুরূপ কোনো অগ্রগতি হয়নি। থেকে জানানো হয়েছে যে এটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এটার বিচার ব্যবস্থা করা হবে। তো আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি, কিন্তু এখনো পুরোপুরি না। আমাদের ভিসি স্যার মূল পয়েন্টগুলো বলেছেন। এই কয়েকদিনের অগ্রগতি আমরা যে শাহবাগ থানার সাথে দফায় দফায় দেখা করেছি এই কথাগুলো বলেছেন এবং বলে পয়েন্টগুলো দিয়েছেন থেকে উনি বলেছেন ওনারা এমনিতেও চেষ্টা করছেন এবং ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে মানে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। দাবি মানার বিষয়ে সেনাবাহিনীর প্রতিনিধি দল মৌখিক আশ্বাস দিলেও তা প্রত্যাখ্যান করেছেন চাকরিচ্যুতরা। জাতীয় প্রেস ক্লাবের ভেতরে সেনার সদর দপ্তর থেকে আসা প্রতিনিধি দলের গাড়ির সামনে শুয়ে পথরোধ করেন তারা। এক পর্যায়ে উত্তেজিত পরিস্থিতিও তৈরি হয়। চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা 4 দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রোববার সকাল থেকেই। আন্দোলনে চাকরিচ্যুত সেনা সদস্য ছাড়াও অনেকের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ ব্লকেট কর্মসূচি দিয়েছে তার সমর্থকরা। রোববার টানা 4র্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে নতুন ঘোষণা দেওয়া হয়। এদিন নগর ভবনে প্রবেশের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা। ফলে কর্পোরেশনের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। রবিবার টানা 4র্থ দিনের মতো দক্ষিণ সিটির নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। সেখান থেকে ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানা স্লোগান দেন তারা। কর্মসূচির কারণে গুলিস্তান থেকে বঙ্গবাজার সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র বলে দাবি করা হয় অবস্থান কর্মসূচি থেকে। এই রায়ের পক্ষে আমরা মাঠে হাজির হয়েছি। আমরা চাই অতি বিলম্বে ওনাকে শপথ গ্রহণ করা হোক। দুষ্ট চক্র এই ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এই নগরবাসীর সেবা থেকে বঞ্চিত করছে। ইশরাক হোসেনকে এই রায় হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে তাকে এই নগর ভবনে বসে দেন, অন্যথায় দুর্বার আন্দোলন করে তোলা হবে। গেজেট হয়ে গেছে, তারপর তাও দিচ্ছে না, তার মানে এটা ষড়যন্ত্র আছে। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন ইশরাকের সমর্থকরা। আমরা অবিলম্বে দাবি জানাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের অবিলম্বে শপথ পড়াতে হবে। আর কাল বিলম্ব হলে আমরা সরকার পতনের আন্দোলন ঘোষণা করব। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ সচিবালয় থেকে সারা বাংলাদেশ ঘেরাও করার কর্মসূচি পালন করব। আমরা ঢাকাবাসী আমাদের যোগ্য অধিকার চাচ্ছি। সকলের দাবি একটাই,
কোর্টের থেকে রায় দিছে, নির্বাচন কমিশন গেজেট করছে। এখন আমাদের ইশাক হোসেনের শপথ নেওয়ার ঘোষণা দিবে, আমরা রাজপথ থেকে চলে যাব। বিক্ষোভের অংশ হিসেবে নগর ভবনের মূল ফটকে তালা দেয়া সহ প্রতিটি রুম ও লিফট বন্ধ করা হয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা সচল করার উদ্যোগ নিয়েছে দুদক। আগামী 15 জুলাই এ বিষয়ে করা আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 6 বিচারপতি বেঞ্চ এ আদেশ দেন। 2007 সালের 2 জুলাই তৌফিক এলাহি চৌধুরী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। পাওয়ার প্ল্যান্ট নামে যে মামলাটা সেই মামলা, এটাই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও 6 জন, মোট 7 জন আসামি ছিল, বেশিরভাগই বিদ্যুৎ বিভাগের মামলা। এই মামলাটা 2010 সালে হাইকোর্ট ডিভিশন কোয়াশ করে দেয়, অর্থাৎ বাতিল করে দেয়। আমি যে পিটিশনটা করেছি এটা স্পেসিফিক শেখ হাসিনার পার্ট, এটা হয়েছিল, অ্যাপ্লিকেশন করেছিল, সেই অনুযায়ী বাতিল করে দিয়েছিল। এইটার বিরুদ্ধে এখন দুদক স্টেপ নিয়েছে টু ফাইল লিভ পিটিশন। 7 জন জজ একসাথে বসেই শুনবেন এবং আগামী 15 জুলাই এটা তারিখ নির্ধারণ করেছে ফুল বেঞ্চে শোনার জন্য। আটকের পর বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। পরে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। সেখানে নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে ডিবি। পুলিশ বলছে, গ্রেপ্তার অভিনেত্রীর বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় হত্যা চেষ্টার মামলা রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের 96% শিক্ষার্থী দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন চায় বলে জানিয়েছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। রোববার রাজধানীতে এক আলোচনায় নিজস্ব জরিপের আলোকে এমন তথ্য দেয় সংগঠনটি। এতে বক্তারা বলেন, ক্যাম্পাস রাজনীতি, প্রশাসনিক উদাসীনতা, পুরনো আইনগত কাঠামো এবং ছাত্রদের রাজনৈতিক সচেতনতার অভাব ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। এসইউ সেলিমের প্রতিবেদন। বাংলাদেশে নিয়মিত ছাত্র সংসদ পুনঃপ্রতিষ্ঠা শীর্ষক সেমিনার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এতে দেশের 96% শিক্ষার্থী দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চায় দাবি করে নির্বাচনের প্রতিবন্ধকতা তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধি ও ছাত্র সমন্বয়করা। ইলেকশনটা রেগুলার করেছিল, এই অংশটা অ্যাড করা যেত। আর এটি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকেও এনকম্পাস করে, সো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ক্যান বি দ্য ইন্টারভিউ। চাকসু এগুলোর গঠনতন্ত্র সংশোধন বলি বা কিভাবে আমরা একাডেমিক ক্যালেন্ডারে আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোকে নিয়ে আসতে পারি, এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। 96% স্টুডেন্ট তারা মনে করেন যে মার্চ থেকে 6 মাসের ভিতরেই ছাত্র সংসদ নির্বাচন সম্ভব। সবার অংশগ্রহণমূলক একটি ব্যবস্থা থাকবে। তাদের চাহিদাকে রেসপেক্ট করা উচিত সকল রাজনৈতিক সংগঠনের, সেটা আমার মনে হয় এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুজ্জীবিত করার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক নেতৃত্ব তৈরি হবে বলেও মন্তব্য করেন। লিডারশিপ তৈরি হওয়ার যে ক্ষেত্রটা, সেই লিডারশিপটা তৈরি হচ্ছে না, এবং তৈরি না হওয়ার ক্ষেত্রে একটা বড় কারণ হচ্ছে গিয়ে যেটা সারেল স্টাডিজ কিছুটা যে পলিটিক্যাল এডুকেশন। তাহলে স্টুডেন্ট যারা এরকম বের হয়ে আসবে, those who will come out from this process, তাহলে স্টুডেন্টরা কি তখন থেকে তৈরি হয়ে আসবে। চাকসু বা যে কোনো ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্ব সেটি আমরা জানি, এর পাশাপাশি গণতন্ত্র চর্চার বিষয় সেটিও গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার পেছনে গভীর ও জটিল বাস্তবতা রয়েছে বলে দাবি করা হয়। তবে সব জটিলতা নিরসন করে আগামী 2 মাসের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়। এই মুহূর্তে শিক্ষাঙ্গনগুলোতে নির্বাচন করা জরুরি, নির্বাচন করার পূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। বিদেশি কোম্পানির কাছে বন্দরের টার্মিনাল হস্তান্তর পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি। এতে সংহতি জানিয়েছেন বিএনপি, জামায়াত সহ সাবেক সিপিএ কর্মকর্তা, পেশাজীবী ও সচেতন মহল। অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর নিয়ে এমন কূটকৌশল পরিত্যাগের আহ্বান জানিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান।
বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দরের নিউ কন্টেনার টার্মিনাল এনসিটি এবং সিটি কন্টেনার টার্মিনাল সিসিটি হস্তান্তরের পরিকল্পনার বিরোধিতা করে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি নামে একটি সংগঠন। বক্তাদের অভিযোগ, বিদেশি কোম্পানির কাছে নতুন ও পুরাতন দুটি টার্মিনাল হস্তান্তরের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ বিপন্ন করা হচ্ছে। আপনি যেটি পরিচালনা করতে সক্ষম, আপনি পরিচালনা করার ক্ষেত্রে যেটি লাভবান এনসিটি, সেটি কেন বিদেশিদেরকে দিবেন? বৈদেশিক বিনিয়োগের আমরা বিপক্ষে না, বৈদেশিক বিনিয়োগ আসুক, কিন্তু আমাদের নিরাপত্তাকে ঝুঁকি করে, আমাদের দেশের নিরাপত্তার ঝুঁকি হয় এমন কাজ কেন করব? কর্মসূচিতে অংশ নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাবেক কর্মকর্তারা বলেন, বন্দর সামলানোর দক্ষতা, সক্ষমতা ও মানব সম্পদ বাংলাদেশেরই রয়েছে, বিদেশি কোম্পানির প্রয়োজন নেই। বন্দরের নিজস্ব কর্মকর্তা কর্মচারী দিয়ে আমরা এটা পরিচালনা করতে চাচ্ছি। আমাদেরকে দয়া করে এটা আমাদের হাতে তুলে দেন, আমরা আন্দোলন সংগ্রাম চাই না। আমরা চট্টগ্রাম বন্দরের 4000 কর্মচারীর এক বিন্দু রক্ত থাকতে এই চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সিসিটি এনসিটিকে কোনো অবস্থাতেই দেশি বিদেশি কোনো ধরনের প্রাইভেটাইজেশন আমরা দিতে রাজি নই। এ নিয়ে একই অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। আমার মনে হয় বিদেশিদের হাতে দিয়ে দায়মুক্তি পাওয়ার চেয়ে নিজের দেশের ইনফ্রাস্ট্রাকচার আরও শক্তিশালী করে দরকার হলে বিদেশিদেরকে আমাদের সহযোগী হিসেবে বা ইনভেস্টর হিসেবে এনে আমাদের দেশি কোনো কোম্পানির মাধ্যমেই কিন্তু এটা পরিচালিত হলে দেশও যাতে উপকৃত হবে। ম্যানেজমেন্ট আমাদের হাতে থাকতে হবে, মালিকানা আমাদের হাতে থাকতে হবে। এই সব কিছু শর্ত যদি পূরণ করে তারপরে সেটাকে মানে তার ক্যাপাসিটি বাড়ানোর জন্য যদি অন্য কিছু পদক্ষেপ নেয় তাহলে আমাদের সাথে আলোচনা করতে হবে। বন্দর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে জনমত যাচাই করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামবাসী। বুশরাত জাহান, মোহনা সংবাদ। কুষ্টিয়ার দৌলতপুরে মরিচা ইউনিয়নের ভুড়কা, হাটকোলা ও কলদিয়ার এলাকায় 4 কিলোমিটার জুড়ে নদী ভাঙনে বিলীন হয়েছে আবাদি জমি সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড, তবে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরান পপি। কয়েক বছর ধরে চলা দৌলতপুরে পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়েছে কয়েক হাজার বিঘা আবাদি জমি, বসতবাড়ি, কয়েকটি সরকারি বেসরকারি স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান। ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বিদ্যুৎ সঞ্চালন লাইন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি স্থাপনা। পদ্মায় ভাঙন অংশের 1 কিলোমিটার জিও ব্যাগ ফেলার উদ্যোগে নদী পাড়ের মানুষ খুশি হলেও উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন বাকি 3 কিলোমিটারের ভাঙন নিয়ে। পুরো এলাকাতে সাময়িকভাবে ভাঙন রোধে জিও ব্যাগ ব্যবহারের পাশাপাশি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। ভাঙনটা অনেক গতির সাথে ভাঙতে ভাঙতে অনেক মাঠ ছিল আবাদি, প্রায় শেষের পথে এখন শুধু আছে বাড়িটা। আমাদের 3টা গ্রাম মনে করেন এই নদীর কবলের ভেতর পড়ে গেছে। 1 কিলোর কাজ হচ্ছে, বাকি 3 কিলো যদি কাজ না হয় তাহলে আমাদের অনেক ঝুঁকিপূর্ণ আছে। সম্পূর্ণ 4 কিলোমিটার এলাকায় জোবেক পড়ুক, পাশাপাশি স্থায়ী বাঁধ চাই আমরা। স্থায়ী বাঁধ আমাদের লাগবে, এটা না হলে আমাদের শুধু হাটখোলা পাড়া বাঁচবে, বাকি যে ভুরকা পাড়া আছে, যে কলদিয়ার আছে, এই 2টা গ্রামে তো আমাদের বাঁচাতে হবে। তবে কর্তৃপক্ষ বলছে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছেন তারা। দ্রুত সময়ের মধ্যেই শুরু হবে নির্মাণ কাজ। যেসব জায়গায় খুব মারাত্মক ভাঙন সংঘটিত হয় সেসব জায়গাটাতে আমরা জিও ব্যাগ ডাম্পিং করে সম্প্রতি সময়ে আমাদের এই এলাকাগুলোতে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের নিমিত্তে IWM কর্তৃক একটা ফিজিবিলিটি স্টাডি কাজ চলমান রয়েছে। এই চলমান কাজ শেষের দিকে 11.30 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষার একটা প্রস্তাবনা আমাদের এই স্টাডির মধ্যে রয়েছে। ভাঙন রোধে দ্রুতই টেকসই বাঁধ নির্মাণের দাবি নদী পাড়ের মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় 2 মাসের যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনা চলছে। প্রস্তাবে হামাস রাজি হলেও কোনো মতামত দেয়নি ইসরায়েল। এদিকে ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও 78 ফিলিস্তিনি নিহত হয়েছে, এতে 53,200 ছাড়িয়েছে প্রাণহানি। ওদিকে যুক্তরাষ্ট্রের কেন্টাফি ও মিসৌরিতে টর্নেডো তাণ্ডবে অন্তত 25 জন নিহত ও 5 সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
একদিকে আলোচনা, অন্যদিকে বর্বর হামলা। গাজায় 18 মাসের বেশি সময় ধরে চলা তাণ্ডবের মাঝে কদাচিৎ যুদ্ধবিরতি বা আলোচনা হলেও তা আমলে নেয় না হানাদার ইসরায়েল। মন চাইলেই হায়নার মতো হাসলে পড়ে গাজার নিরীহ মানুষের উপর। শনিবারও হয়েছে তাই। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যেই উপত্যকাটিতে বিমান হামলা চালায় তেল আবিব। এতে প্রাণ হারায় অন্তত 78 ফিলিস্তিনি। কাতারের রাজধানী দোহায় চলা ওই বৈঠকে হামাস ইতিবাচক সাড়া দিলেও কোনো মতামত দেয়নি ইসরায়েল। অন্যদিকে যুদ্ধ বন্ধ, জিম্মি মুক্তি সহ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। জিম্মিদের পরিবারের আশঙ্কা, ইসরায়েলের নতুন অভিযান পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলবে। এদিকে যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিজৌরিতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে টর্নেডো। স্থানীয় সময় শনিবার ভোরে শক্তিশালী টর্নেডোর আঘাতে কেন্টাকিতে 14 এবং মিজৌরিতে 11 জনের মৃত্যু হয়। ধসে পড়া বাড়িঘরের নিচে আটকে পড়াদের অভিযান চলছে। টর্নেডোর আঘাতে 5,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় 1,40,000 পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ভারতের হায়দ্রাবাদে অগ্নিকাণ্ডে 8 শিশুসহ 17 জন নিহত হয়েছেন। রোববার ভোরে শহরটির চারমিনারের কাছে একটি আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়লে প্রাণহানির এ ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হতে পারে বলে ধারণা করছে প্রশাসন। এদিকে ইউক্রেনে প্রায় 300 ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার শান্তি আলোচনার পর রোববার রাজধানী কিয়েভ, ডিনিপ্রোপেট্রোভস্ক এবং দোনেস্কো অঞ্চল লক্ষ্য করে এ হামলা চালায় মস্কো। এতে অন্তত এক নারী নিহত এবং 3 জন আহত হয়েছেন। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। মিরপুরের শ্যামলপল্লী বস্তিতে পড়েছে 1.5 শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 7 ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ভারতের এক ঘোষণায় বেনাপোলে আটকে গেল পোশাক বোঝাই 36 ট্রাক। নিষেধাজ্ঞায় দুদেশই ক্ষতিগ্রস্ত হবে বললেন বাণিজ্য উপদেষ্টা। 2,30,000 কোটি টাকার এডিপি চূড়ান্ত, জনতুষ্টির বাজেট হচ্ছে না বললেন পরিকল্পনা উপদেষ্টা। জিডিপি প্রবৃদ্ধি 4% নিচে নামার ইঙ্গিত। এবং সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদল সহ শিক্ষক নেতাদের আলটিমেটাম, তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।